পুরো তৃণমূল সরকার চালিত একটি দুর্নীতিগ্রস্ত অপতমস্ত দুর্নীতিগ্রস্ত দল এবং সেই দলেরই পৃষ্ঠপোষকতায় বেঁচে থাকা আরেকটি সংস্থা এসএসসির দুর্নীতিগ্রস্ত আমলা, এদের একটা মৌতাতে চাকরিটা বিক্রি হয়েছে আলু পটল ঝিঙের মতন। পার্থ বসুর কথা এখানে আমার শিক্ষামন্ত্রী, রাজ্যের শিক্ষামন্ত্রী একজন অধ্যাপক ছিলেন, প্রাক্তন অধ্যাপক, তার পিতা অধ্যাপক ছিলেন বা খুব যোগ্য নাট্যকর্মী। আমি এত কিছুর প্রশংসা করেও বলতে পারি সম্পূর্ণ অযোগ্য একজন শিক্ষামন্ত্রী। কোন অটোনোমাস খায় না মাথায় দেয়? এসএসসির অটোনোমাস সোনার পাথর বাটি। এসএসসি এতটাই অটোনোমাস যে এসএসসির পরীক্ষার ডেটটা ডিক্লেয়ার করছে রাজ্যের মুখ্যমন্ত্রী। এসএসসি নেই। আর এসএসসি এতটাই অটোনোমাস যে মেরিট লিস্ট আছে, এটা চেয়ারম্যান বলার পরেও বলছে মেরিট লিস্টটা তিনি প্রকাশ করতে পারবেন না। প্রথমে এই কথা, কারণ তার উপর থেকে চাপ আছে, এতটাই অটোনোমাস। এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। যারা চাকরি প্রার্থীরা, এটা সংশ্লিষ্ট যারা রয়েছেন এসএসসি বা তারা বলতে পারবেন। এটা নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে এই মুহূর্তে কিছু বলার নেই। কারণ বাকি সবাই দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী সলিউশন করতে চাইছেন, রাজ্য সরকার সলিউশন করতে চাইছে, দ্রুত চাকরি দিতে চাইছে। আর কারা আইন আদালত আর নানা ফ্যাকড়া তুলে চাকরিগুলো আটকাচ্ছে সেটা চোখের উপর সবাই দেখতে পাচ্ছেন। বলে বলে চাকরি আটকানোর খেলা চলছে। ইচ্ছাকৃতভাবে কিছু ছেলে মেয়েকে বিপথে চালিত করে, ভুল পরামর্শ দিয়ে, তাদের আবেগকে ভুল দিকে ব্যবহার করে চাকরিগুলো আটকাবার সব জটিলতা তৈরির চেষ্টা চলছে। দেখো, কুণাল ঘোষের কথা তুমি খুব ইম্পর্টেন্সি দিয়ে বলতে চাইছো, আমার মুখ দিয়ে বলাতে চাইছো ওনার ঘটনার প্রেক্ষাপটটা। আমি ওটা আপাতত কিছুটা পাশে রাখছি। এটা পুরো কুণাল ঘোষ নয়, পুরো তৃণমূলেরই এই চুরিটাকে জাস্টিফাই করার এটা একটা পার্ট। 26,000 চাকরি বাতিল হলো পুরো তৃণমূল সরকার চালিত একটি দুর্নীতিগ্রস্ত অপতমস্ত দুর্নীতিগ্রস্ত দল এবং সেই দলেরই পৃষ্ঠপোষকতায় বেঁচে থাকা আরেকটি সংস্থা এসএসসির দুর্নীতিগ্রস্ত আমলা, এদের একটা মৌতাতে চাকরিটা বিক্রি হয়েছে আলু পটল ঝিঙের মতন। এবং সেটা যে বিচ্ছিন্ন ঘটনা নয়, তৃণমূল বলছে, কখনো বলছে পার্থ ব্যক্তিগতভাবে দায়ী, কুন্তল ব্যক্তিগত দায়ী, এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা তৃণমূলের একদম আইনি, এই যে দুর্নীতিটা হচ্ছে তৃণমূলের কিন্তু নিজস্ব কৌশল। এবং এই যে দুর্নীতি, দেখো দুর্নীতি অনেক রাজনীতির দল করে। ভারতবর্ষে স্বাধীনতার পরে যত রাজনীতির দলই এসছে মোর অ্যান্ড লেস দুর্নীতি করেছে। যে যতদিন বেশি টিকেছে তার দুর্নীতির অঙ্কটা বেশি। কিন্তু দুর্নীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, আইনে পরিণত করা, তৃণমূল ছাড়া একটা দলকে তুমি পাবে না। এবং সে আইনি পরিণত করার জন্যই দেখা যাচ্ছে এত দুর্নীতির পরে, এত সুপ্রিম কোর্ট হাইকোর্টের ভর্ৎসনার পরে এই সরকার কিন্তু তার অবস্থান থেকে একটু সরেনি। তুমি বোঝো যে কুণালবাবু আজকে বলছেন চাকরি খেয়ে যাওয়ার জন্য কিছু আইনজীবী দায়ী, বিশেষ করে বামপন্থী আইনজীবীরা দায়ী, হ্যান ত্যান হ্যান ত্যান। প্রশ্নটা হচ্ছে 26,000 চাকরি চুরির জন্য যে মাননীয় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে কথাগুলো, সেগুলো কি মিথ্যে? নাকি হাইকোর্ট সুপ্রিম কোর্টও বিজেপি হয়ে গেছে বা বামপন্থী হয়ে গেছে? এটা তো নয়। আমি সুপ্রিম কোর্টের লাস্ট অর্ডারটা বলছি। কয়েকবার সুপ্রিম কোর্ট স্পেসিফিক করে বলেছে টেন্টেডদের পরীক্ষায় বসতে দেওয়া যাবে না, আজীবন তারা এসএসসি থেকে দূরে থাকবে। তারপরে কি হলো? এই সরকার আবার টেন্টেডদের বসতে দিল। তারপরে আবার যখন পাল্টা হলো, মামলা হলো, এসএসসি প্যানেল বের করতে বাধ্য হলো টেন্টেডদের, আপাত প্যানেলটা মেধা তালিকা বের করেনি। তারপরে শর্ট করে ওরা হাইকোর্টে চলে গেল। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী, তাকে হাইকোর্টে করিয়ে দিল টেন্টেডদের, অর্থাৎ সোজা বাংলায় যারা দিনের আলোয় চুরিটা করেছে, যারা রাতের আলোয় চুরি করেছে বা ধরতে পারা যায়নি, নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, তাদের কথা আমি আসছি না, তারা তো লুকিয়ে আছে। কিন্তু যারা ধরা পড়ে গেছে, পরেশ অধিকারীর মেয়ে, অমুক তমুক, হামিদুল, বিধায়ক হামিদুলের মেয়ে, এই যে একটার পর একটা টেন্টেড ধরা পড়েছে,
তাদের সপক্ষে সওয়াল করে তাদের মৌলিক অধিকার, তাদের বসতে না দিলে মৌলিক অধিকার খর্ব হবে, কথাটা কে বলেছিল? রাজ্যের আইনজীবী। এবং পরিষ্কারভাবে এই সরকার, এই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ একাধিক নেতা মন্ত্রী শান্ত্রী, তাদের যে দুর্নীতিটা, প্রাতিষ্ঠানিক অধিকার, এইটার সপক্ষে সওয়াল করে দুর্নীতিগ্রস্তদের চাকরিতে বহাল রাখার কথা বলে গেছে। এবং তাতেও যখন ক্ষান্ত হয়নি, যখন মাননীয় সুপ্রিম কোর্ট এদের অ্যাটিটিউড দেখে মুচলেখা দিয়েছিল, মুচলেখা নিয়েছিল মাননীয় সুপ্রিম কোর্ট, এবং মুচলেখা শুধু নেয়নি, মাননীয় সুপ্রিম কোর্ট যখন বুঝেছিল এদের উদ্দেশ্য অসৎ, এরা আবার করবে, তখন মনিটরিং করতে গিয়ে একটা শব্দগুচ্ছ ব্যবহার করেছিল, একটি বাক্য, উই আর কিপিং আ ক্লোজ ওয়াচ অন ইউ, মানে এসএসসি, হোয়াট ইউ আর ডুইং, প্লিজ বি মাইন্ডফুল ইফ ইউ ডু অ্যানি টিঙ্কারিং, অর্থাৎ কোনো রকম যদি মেরামত করতে চান ওই জায়গাটায়, উইথ আওয়ার অর্ডার্স উই উইল কাম ডাউন লাইক টন অফ ব্রিক্স। এই কথাটা কে বলেছিল? সুপ্রিম কোর্ট। অর্থাৎ এবারের পরীক্ষাটা কিন্তু বকলমে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানেই হয়েছে, এটা বলার জায়গা নেই। তারপরেও আপনি ভাবা যায় একটা সরকার টেন্টেডদের পরীক্ষায় বসেছে। টেন্টেড কারা? এখনো পর্যন্ত যা পরিসংখ্যান আমরা দেখতে পাচ্ছি, বুড়ি বুড়ি টেন্টেড। তুমি বলতে পারো এত বড় একটা ব্যবস্থায় এত গালাগালি, এত কিছু, এত ভৎসনার শিকার হয়ে, এত আইনি জটিলতার পরেও এসএসসি ভুলটা করতে পারে? হতে পারে না। কোনো দাগি নেই এই ইন্টারভিউ লিস্টে। ব্রাত্য বসু বলছেন, শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসুর কথা, এখানে আমার শিক্ষামন্ত্রী, রাজ্যের শিক্ষামন্ত্রী, একজন অধ্যাপক ছিলেন, প্রাক্তন অধ্যাপক, তার পিতা অধ্যাপক ছিলেন, বা খুব যোগ্য নাট্যকর্মী। আমি এত কিছুর প্রশংসা করেও বলতে পারি সম্পূর্ণ অযোগ্য একজন শিক্ষামন্ত্রী। কিন্তু এসএসসি তাকে জানিয়েছে একজনও দাগি নেই, তিনি বলছেন। আমার প্রশ্নটা হচ্ছে, এসএসসি আর সরকার এক তো হরিহর হত্যা, এসএসসি অটোনোমাস বডি, তো ওর অটোনোমাস, কোন অটোনোমাস? খায় না মাথায় দেয়। এসএসসির অটোনোমাস সোনার পাথর বাটি। এসএসসি এতটাই অটোনোমাস যে এসএসসির পরীক্ষার ডেটটা ডিক্লেয়ার করছে রাজ্যের মুখ্যমন্ত্রী, এসএসসি নেই। আর এসএসসি এতটাই অটোনোমাস যে মেরিট লিস্ট আছে, এটা চেয়ারম্যান বলার পরেও বলছে মেরিট লিস্টটা তিনি প্রকাশ করতে পারবেন না। প্রথমে এই কথা, কারণ তার উপর থেকে চাপ আছে, এতটাই অটোনোমাস যে সরকারের লেজুর বৃত্তি ছাড়া তিনি কিছু করতে পারেন না। সরকার প্রেরিত কিছু লোক ছাড়া এই এসএসসি চেয়ারম্যান কেউ হতে পারবে না। সুবীরেশবাবু তার প্রমাণ। আমার কথাটা হচ্ছে, বেশ, এসএসসি চেয়ারম্যান অটোনোমাস, বাত্যবাবু এই যুগের ধর্মপুত্র যুধিষ্ঠির শিক্ষামন্ত্রী, সব মেনে নিলাম। তাহলে এই যে নামগুলো, এই যে জয়নাল আবেদিন, একজন টেন্টেড ক্যান্ডিডেট, দেখুন এসএসসি বের করেছিল টেন্টেড ক্যান্ডিডেটের নাম এতে। আচ্ছা, আরও আছে নীতিশ রঞ্জন বর্মন। আমি নামগুলো আপনাকে বলছি, এরা টেন্টেড। আপনি তো বলেছেন দাদা, আপনি তো বলেছেন এসএসসি, আপনি প্যানেলে আজও জল জল করছে আপনার টেন্টেডদের লিস্ট এদের নাম। তাহলে এরা কী করে ঢুকলো? কোন জাদু বলে ঢুকলো? আসলে যেটা প্রশ্ন, সরকার প্রথম দিন থেকেই টেন্টেডদের, যাদের কাছে আলু পটল ঝিঙ্গের মতন এই জীবনকৃষ্ণ, প্রাণকৃষ্ণ, হরে কৃষ্ণ, তারপরে এই যে কী যেন সতরঞ্জন, মামা ভাগ্নে, এরা যে বিক্রি করেছিল, কুন্তল ঘোষ, এবং যার 75-25-এর ভাগে 25% আমরা অপার ঘরের খাটের তল থেকে কিছুটা দেখতে পেয়েছি, বুড়ি বুড়ি সোনা গয়না দেখতে পেয়েছি, আর বাকিটা ধেরে ইঁদুররা উপরে নিয়েছে। যে ধেরে ইঁদুররা বারবার স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন, আমরা কারো চাকরি খাওয়ার পক্ষে নই, আমরা সবার চাকরি রাখার পক্ষে। অর্থাৎ মমতা ব্যানার্জি স্টেটমেন্ট থেকে এটা পরিষ্কার, তিনি অসদ্যেরও মা, তিনি কখনো কখনো সদ্যেরও মা, বাধ্য হয়ে। সদ্যের মা উনি হতে চান না, অসদ্যের মা। এই যে তিনি অসতের মা, এইটাকে স্ট্যান্ড করতে গিয়ে আজকে একটা সরকার কোন নির্লজ্জতার লেভেলে নেমে গেছে, যে যোগ্য ফ্রেশাররা 100 আউট অফ 100% স্কোর করার পরেও তাদের ইন্টারভিউতে ডাকা হয়নি। পৃথিবীর একটা পরীক্ষা দেখান যেখানে 100% নাম্বার পেয়েও ক্যান্ডিডেটরা চাকরির পরীক্ষার ইন্টারভিউতে ডাক পায় না। একটা পরীক্ষা দেখান যেখানে একটা চাকরির টেনিওর অবৈধ, আমি বলছি না, ওখানে অনেকেই যোগ্য টিচার ছিল, কিন্তু আইনি ভাষায় মাননীয় সুপ্রিম কোর্টের কথাতে যখন এসএসসিকে প্রশ্ন করা হয়েছিল, আপনি যাদের টেন্টেড বলছেন তার বাইরে যারা আছে তারা কি যোগ্য? তার মানে এসএসসি কি বলেছিল?
আমি ডাউটফুল ওরা যোগ্য কিনা আমি বলতে পারবো না, কারণ আমার কাছে কোনো ডেটা নেই। তাহলে প্রশ্নটা হচ্ছে, এসএসসি যখন নিজেই পরীক্ষা নিয়ামক সংস্থা, অর্থাৎ আর্টিকেল 12 অনুযায়ী যিনি পরীক্ষা নেন তাকে রেজাল্টটা দিতে হয়, তিনি রেসপন্সিবল। তিনি যখন স্টেটমেন্ট দিচ্ছেন কোর্টের সামনে, ভার্বাল নয়, লিখিত, তাহলে তার মর্মেই তো মাননীয় সুপ্রিম কোর্ট হাইকোর্টের অর্ডারটাকে বলবৎ রেখে বলেছিল, আই অ্যাম ভেরি ডাউটফুল, আমি ডাউটফুল যে পুরো এই চালের মধ্যে কতটা কাকর, তাই চালের থেকে কাকর বাঁচতে পারিনি বলে আমি শুধুমাত্র সন্দেহের একটা জায়গার থেকে অপারগ হয়ে পুরো প্যানেলটা বাতিল করলাম। অর্থাৎ আইনের ভাষায় এই 25,000 সামথিং, মানে মোর অ্যান্ড লেস 26,000, এই পুরো প্যানেলটায় আইনি পরিভাষায় সবাই অযোগ্য। তাহলে যাদের চাকরিটা অবৈধ তাদের এক্সপিরিয়েন্সটা বৈধ, হাউ ইট ইজ পসিবল, কী করে সম্ভব আপনি বলুন তো? আপনার কাজটাই অবৈধ প্রমাণিত হয়ে গেছে, তাহলে আপনি তার জন্য এক্সপিরিয়েন্সটা বৈধ? দ্বিতীয়, জানেন আমি প্রাইমারি, হাই স্কুল, হায়ার সেকেন্ডারি, কলেজ, গভর্নমেন্ট কলেজ, বিশ্ববিদ্যালয় সব স্তরে শিক্ষকতা করে এই জায়গাটা এসেছি। নিয়ম হচ্ছে এক্সপিরিয়েন্স নম্বরটা কখন কাউন্ট হয়? আপনি লিখিত পরীক্ষায় পাশ করে যখন আপনার ইন্টারভিউ মানে পার্সোনালিটি টেস্টে যাবেন, তারপরে আফটার পার্সোনালিটি টেস্টের নম্বর আপনার বিভিন্ন অ্যাকাডেমিক স্কোর অ্যান্ড আপনার লিখিত নাম্বারে যোগ করার পরে তারপরে আফটার পার্সোনালিটি টেস্ট আপনার এক্সপিরিয়েন্সটা অ্যাড হবে। অর্থাৎ আপনি যদি কাট অফ নম্বর পাস করে পান, আপনি ফ্রেশার হন বা ইন সার্ভিস হন, আপনাকে অথরিটি ডাকতে বাধ্য। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র এই টিচারদের নিতে হবে। আমি টিচারদের না নেওয়ার বিপক্ষে নই, টিচারদের নিতে হবে। এই কারণে আপনি 100% নম্বর পাওয়া ছেলে মেয়েগুলো, তাদেরকে আপনি জলাঞ্জলি দিলেন, তাদের ভবিষ্যৎটা নষ্ট করলেন বেআইনিভাবে। তারপরে কুণাল ঘোষের মতন একজন, মানে কি বলবো, ওনাকে তৃণমূল বলবো নাকি, একটা সময় তো উনি দাঁড়িয়ে বলেছিলেন যে প্রিজেন্ট ভ্যানের মধ্যে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারিজ, তার বাড়িতে কারি বস্তা বস্তা টাকা তিনি নাকি দেখেছেন, তাই সেই স্টেটমেন্ট থেকে উনি সরে যাননি, পরে সে তৃণমূলেই মাথা গুঁজেছেন। এই এমন একটি লোক, ঠিক আছে, ট্রোজান হর্স, তার স্টেটমেন্টের পাল্টা আমার স্টেটমেন্ট দিতেই নিজেকে লজ্জাবোধ করি। আমি নিজের সার্ভিস, নিজের শিক্ষকতাকে অপমান মনে করি। একটা মানুষ যে গ্রসলি নিজের কথা কোনোদিনও নিজে পরবর্তীকালে রাখেননি। মমতা ব্যানার্জি বেনিফিশিয়ারি, চিট ফান্ডের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। আপনি আর্কাইভ খুলে দেখুন, উনি বলেছেন আজ অবধি সেইটা যে তিনি ভুল বলেছেন সেটা যেমন স্বীকার করেননি, ক্ষমা চাননি, তার মানে মেনে নিয়েছেন তিনি যেই দলটায় এখন বসে আছেন সেই দলের নেত্রী, সর্বোচ্চ নেত্রী, এই কাজটা উনি করেছেন, চিট ফান্ডের সাথে যুক্ত ছিলেন, তার বাড়িতে কারি টাকা গোনা হয়েছিল। তাই যদি হয়ে থাকে, জেল ফেরত এই ভদ্রলোক কি করে ওই জায়গাটা গেলেন? কেন ওই নেত্রীকেই নেত্রী মেনে নিয়ে আজকে ওই দলটায় আছেন? তাহলে তার কথার উত্তর আমি দিতে বাধ্য। আমি আপনাকে একটা পরিষ্কার কথা বলছি, একটা সরকার রীতিমতন রাজ্যের যুব সমাজকে আর জেনারেশন জেড জেনজি এদের বিরুদ্ধে রীতিমতন যুদ্ধ ঘোষণা করে ফেলেছে। তা না হলে আজকে একটা ইন্টারভিউ বোর্ডে ভাবুন 97-এ জন্মেছে, 2002 সালে জন্মেছে, সে আবার 5 বছর শিক্ষকতাও করেছে, 5 বছর শিক্ষকতাও করেছে। বুড়ি আপনাকে আমি দেখাতে পারি, বুড়ি শিক্ষকতার এমনও উদাহরণ আছে যে সে প্রাইভেট কলেজে নাকি প্রাইভেট স্কুলে সে পড়িয়েছে। প্রাইভেট স্কুলে পড়ে এখানে লেখাই আছে যে at the secondary level in government or government aided or government sponsored school calculated on the basis of 2 marks for each year। অর্থাৎ সরকার যেখানে বলছে যে এখানে গভর্নমেন্ট ইনস্টিটিউশনে ফর ইচ ইয়ার অফ সার্ভিস অফ আ সাবস্টেন্টিভ পোস্ট অ্যাজ পার্মানেন্ট অর অন কন্ট্রাকচুয়াল বেসিস। দেখো, সরকার নিজে বলছে গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট স্পন্সর্ড প্রতিষ্ঠান থেকে যারা চাকরি করেছে প্রতি বছরের 2 নম্বরের হিসাবে দেওয়া হবে। এখানে প্রাইভেট কনসার্নেও কাজ করার এমন কাউকে দিয়ে বলছে। শুধু তাই নয়, পোস্টালে কাজ করে তাকে এক্সপিরিয়েন্স নম্বর দিয়ে দিয়েছে, অন্য সংস্থায় কাজ করে, স্বাস্থ্য দপ্তরে কাজ করে তাকে দিয়ে দিয়েছে। সরকারের ইন্টেনশনটা ক্লিয়ার।
তারা মেধাবী কোনো ছাত্রকে নেবে না, এদের থেকে একটা বড় অংশের থেকে টাকা খেয়ে ফেলেছে সরকারের নেতারা। এই টাকাটার বিনিময়ে চাকরি তাকে দিতে হবে। কিন্তু দাদা যে ফ্রেশার্সদের কথা বললে, যারা পূর্ণ নম্বর পাওয়ার পরও একেবারে ইন্টারভিউতে ডাক পায়নি, আমরা দেখতে পেলাম গতকাল একেবারে ঠিক এই ফ্রেশার্সরাই কিন্তু করুণাময়তে আন্দোলন করলো, এবং পুলিশের যে অতি তৎপরতা আমরা দেখতে পেলাম, সেটা কি কাম্য ছিল? চুরির সময় পুলিশ কোথায় ছিল? তুমি কোন পুলিশের কথা বলছো? চোরেদের পুলিশ বাঁচায়, দুষ্টের পালন, শিষ্টের দমন এ রাজ্যের পুলিশের নীতিগত অবস্থান। তাই পার্থ চোরেরা শিক্ষকদের পেটে লাথি মারা, শিক্ষিত যুবকদের স্বপ্ন ভঙ্গকারী পার্থদের জামাই আদরে রাখে প্রোটেকশন দিয়ে। কুণাল ঘোষরা প্রোটেকশন পায়, অনুব্রতরা পুলিশের মা বোনকে ধর্ষণের হুমকি দিয়েও পুলিশের প্রোটেকশন পায়। আর শিক্ষিত শিক্ষকরা উদয়ন পণ্ডিতদের পেটে বুকে পুলিশের বুটের লাথি জোটে। তা আমি তোমাকে বলছি, কোন রাজ্যে তুমি আছো যে রাজ্যে 13 পেয়ে ভিডিও হয় আর 100তে 100 পেয়ে ইন্টারভিউ ডাক পায় না? সেই রাজ্যে তুমি বাস করছো, এবং সেই রাজ্যে পুলিশের থেকে তুমি এর থেকে বেশি কিছু আশা করবে না, এর থেকে বেশি আশা করবে না। এই পুলিশ, এরা একটা বড় অংশ যারা এই ঘৃণ কাজটা করছে, আমি ধলপ করে বলছি, এরা কোনো শিক্ষকের কাছ থেকে পড়ে আসেনি। পড়লে এই শিক্ষকদের উপর ঝাঁপিয়ে পড়তে পারতো না সরকার যত নীতিগত অবস্থান নিক না কেন। দ্বিতীয়, এদের যোগ্যতা, পেশাদারিত্ব, চাকরি কিভাবে পেয়েছে এটা নিয়ে আমার প্রশ্ন রইল। এই পুলিশদের যারা আজকে এই শিক্ষিকাদের উপরে ঝাঁপিয়ে পড়ছে। তোমরা দেখো নি ইভা থাপা, একজন শিক্ষিকাকে, অরুণিমা একজন চাকরিহারা শিক্ষিকা, তার চাকরিটা বিক্রি হয়ে গেছে, তৃণমূল নেতারা বিক্রি করে দিয়েছে, তার উপরে হামলে পড়ে তার মাংসকে কামড়ে নিয়েছিল, এবং সেই ইভা থাপার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেই অরুণিমার দিকেই আটকে রেখে পুলিশ হেনস্থা করেছে, চিকিৎসা করেনি। অর্থাৎ তুমি এই রাজ্যে বাস করছো যে রাজ্যে পুলিশ শিষ্টের দমন করে, দুষ্টের প্রতিপালন করে। তাই দেখবে তুমি পুলিশ তৃণমূল নেতাদের হামলায়, তাদের সমাজ বিরোধীদের হামলায় চেয়ারের তলায়, টেবিলের তলায় ফাইল নিয়ে লুকিয়েও যখন পার পায় না, ঠিক আছে, লাথি খায় পুলিশের, উড়ন্ত লাথি এসে জুটে তাদের কপালে, সেটা দেখে তখন মনে হয় তুমি যেমন বপন করেছো তেমনই তো তোমার জুটবে ভাই।